আর মেরো না, বড্ড লাগছে। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ দুই বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনের বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো? তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায়, আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে। একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধা চাইলে সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে, মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায়, আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচুত নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথে কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো, আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে, আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে, আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায়, আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি।
না দিদি, তুই ভুল ভাবছিস। আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটুও খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদুর লিচু গাছের কথা টুনিকে খুলে বলে, আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয়, আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড! তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাব ভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদুই লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনা দানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে, আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মাটির বাসনপত্রগুলো তৈরি করে ফেলো, বেলা যে গড়িয়ে এলো। এগুলোকে তো আবার পোড়াতে হবে বলো, তারপর আবার হাটেও তো নিয়ে যেতে হবে। আমি তো তাড়াতাড়ি করছি বলো, এর থেকে আর তাড়াতাড়ি কি করে করবো শুনি? এই দুটো তো আমার হাত নাকি, মেশিন তো আর নয়। আরে আরে, তুমি এভাবে রেখে কেন যাচ্ছ বলো তো? তুমি বরং আস্তে আস্তেই করো। বলছি কি টুনির মা, আমাদের মেয়ে দুটো কোথায় বলো তো? ওদেরকে তো দেখছি না। টুনিটার তো রাত থেকে ভীষণ জ্বর জানো, বিছানা ছেড়ে উঠতেই পারছি না। আর মনি, সে হয়তো কোথাও গিয়ে খেলা করছে। এসব আবার তুমি কি বলছো কি বলো তো? মেয়েটার কি না জ্বর? তাহলে তো আমাকে এক্ষুনি বাজারে গিয়ে মেয়েটার জন্য ওষুধ নিয়ে আসতে হবে। এই যে রাজু কাকা, আমার টাকাগুলো তো নিয়েছো, বেশ অনেকদিনই হয়ে গেল, তবুও তো টাকা দেওয়ার কোনো নামগন্ধই নেই। ভালোই ভালোই বলছি, আমার টাকাগুলো তুমি দিয়ে দাও, নইলে আমি তোমার নামে মামলা করব। বাবা কালু, তুই ওভাবে রেগে যাস না রে, আমাকে কটা দিন সময় দে, আমি ঠিক তো টাকাগুলো পরিশোধ করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর মাত্র 7টা দিন সময় দিলাম, কিন্তু এর মধ্যে তুমি আমার টাকা না দিলে আমি শুধু মামলা নয়, তোমার মেয়ে টুনিকে তুলে নিয়ে যাব। এসব কথা বলে কালু সেখান থেকে চলে যায়, আর রাজু না এদিক সেদিক তাকিয়ে টুনির কাছে চলে যায়। বাবা, তুমি এসেছো বাবা, একটু আমার পাশে বসো না, আমার যে শরীরটা খুব খারাপ লাগছে বাবা। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না মা, আমি এক্ষুনি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। টুনির মা, তুমি মেয়েটার কাছে একটু বসো, আমি এক্ষুনি ওর জন্য ওষুধ নিয়ে আসছি। রাজুর কথা মতো মিনু তার মেয়ের পাশে বসে পড়ে। এইদিকে মুন্নিও খেলা শেষ করে বাড়িতে চলে আসে। মা, ও মা, বলছি কি দিদির জ্বর কি এখনো কমেনি? আমার যে বেশ ক্ষুধা লেগেছে গো, তুমি আমাকে আর কখন খেতে দেবে বলো? সারাক্ষণ এত খাই খাই করিস না তো, যা গিয়ে দেখ হাঁড়িতে কিছু পোড়া ভাত আছে, যা ওগুলো খেয়ে আয়। একে তো ঋণের জ্বালা, তার উপর আবার তোদের জ্বালা।
মুন্নি মন খারাপ করে পাশের ঘরে চলে যায়। এদিকে টুনির জ্বর যেন কোনো মতেই কমতে চাচ্ছে না। আর এইদিকে তো রাজুরও না। ডাক্তার সাহেব, আমার মেয়েটা যে অনেক অসুস্থ, আমার মেয়েটার জন্য একটু ওষুধ দিন না। এই নাও তোমার মেয়ের ওষুধ, এটা তুমি তোমার মেয়েকে খাইয়ে দিও। তারপর দেখবে নিমিষের মধ্যে সে একদম সুস্থ হয়ে গেছে। এখন আমাকে 50 টাকা দাও তো। ডাক্তার বাবু, এই মুহূর্তে তো আমার হাতে কোনো টাকা পয়সা নেই। আমি কাল মাটির বাসনপত্র বিক্রি করে ঠিক আপনার টাকা দিয়ে দেব। আজকের মতো কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল যেন কোনোভাবে টাকা মিস না হয়। ঠিক আছে ডাক্তার বাবু। রাজু টোনা ওষুধ নিয়ে দ্রুত বাড়িতে আসে আর টুনিকে ওষুধ খাইয়ে দেয়। অমনি টুনি একদম সুস্থ হয়ে ওঠে। মারে, তোর শরীরটা এবার কেমন লাগছে রে? বাবা, আসলে জ্বরটা আমার অনেকটাই কমেছে, কিন্তু আমার শরীরটা খুব দুর্বল লাগছে। তুই যে সারাদিন কোনো কিছুই খাসনি রে মা, এই জন্যই তো তোর খুব দুর্বল লাগছে। টুনির মা, বলছি একটু চিড়ে আর মুড়ি এনে মেয়েটাকে খেতে দাও তো। না না বাবা, আমি আজকে আর কোনো কিছুই খাবো না। আমার মুখে যে সবকিছুই তেতো লাগছে। জ্বরের মুখ তো, তাই হয়তো এরকম লাগছে রে মা। ঠিক আছে, তুই এবারে একটু শুয়ে থাক। টুনির মা, চলো, আমাদের যে আবার বাকি কাজগুলো শেষ করতে হবে। রাজু আর মিনু মিলে আবারও মাটির হাঁড়ি পাতিল বানাতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত পেরিয়ে ভোরও হয়ে যায়। টুনির মা, আমাকে মাটির বাসনগুলো দাও তো, আমি বাজারে বিক্রি করতে যাব। বাবা বাবা, আমিও যাব তোমার সঙ্গে বাজারে। হ্যাঁ হ্যাঁ, তুই যদি বাজারে যাস তাহলে স্কুলে যাবে কে? মা রে, বাবা কি এতগুলো জিনিস নিয়ে একা একা বাজারে যেতে পারবে নাকি বলো তো? আমি যদি বাবার সাথে যাই তাহলে বাবার একটু উপকার হবে। সবসময় শুধু পাকা পাকা কথা, তাই না? এক থাপ্পড় দিয়ে গাল একদম ফাটিয়ে দেব। আহা টুনির মা, সবসময় তুমি কেন এত রাগারাগি করো বলো তো? মুন্নিমা আমার সঙ্গে গেলে আমার বেশ ভালোই হবে। উফ বাবা, এসব আর ভালো লাগে না। তোমরা বাবার মেয়ে মিলে কি করবে সেটা তোমরাই ভালো জানো। মুন্নি আর রাজু জন্য হাসতে হাসতে মাটির হাঁড়ি পাতিল নিয়ে বাজারে চলে যায়। দাদা দাদা, এই হাঁড়িগুলো কত করে? বেশি নয়, মাত্র 50 টাকা পিস। এত দাম কেন গো? এগুলোর তো এখন তেমন কোনো চলই নেই, শুধুমাত্র শখের বশে মানুষ কিনে নেয়। দুটো মিলিয়ে 30 টাকা হলে দাও, আমি নেব, আর না হলে চলে যাব। ওই দামে যে আমি কিছুতেই দিতে পারবো না, তুমি আমাকে আর কটা টাকা বাড়িয়ে দাও, আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। না না দাদা, এত বেশি দামে আমি কিছুতেই নিতে পারবো না। এসব কথা বলে বান্টি হাঁড়ি না নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে পর পর অনেক পাখি আসে, কিন্তু কেউই আর সঠিক দাম দিয়ে সেই হাঁড়ি পাতিলগুলো কিনে নেয় না। এরপর দুই বাবা মেয়ে অসহায়ের মতো হাঁড়ি পাতিলগুলো নিয়ে বাড়িতে চলে আসে। কি গো, তোমরা দুজন কোনো বাজার না নিয়ে এসে এই হাঁড়ি পাতিলগুলো কিনে নিয়ে এলে? টুনির মা, আজ যে একটা হাঁড়ি পাতিলও বিক্রি হয়নি গো। সে কি, বাড়িতে যে তেমন কোনো খাবারই নেই। আজ রাতে তাহলে আমরা কি খেয়ে থাকবো? আজ রাতটা না হয় আমরা সকলে মিলে না খেয়ে থাকবো, কাল সকালে না হয় বাজারে গিয়ে কিছু নিয়ে আসবো। মিনু নীরবে চোখের জল ফেলতে থাকে। এদিকে টুনি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে পারছে না। বাবা মা জানো, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম। তুই আবার কি এমন স্বপ্ন দেখলি রে মা, বল আমায়। আমি দেখলাম সুন্দর একটা লাল টুকটুকে ঘর, বুঝতে পেরেছো তো? আর আমি সেই ঘরের মধ্যে বসে খাসির মাংস দিয়ে ধোয়া ওঠা গরম গরম ভাত খাচ্ছি। আরে বাহ, তুই তো অনেক ভালো স্বপ্ন দেখেছিস রে মা। এবার তাহলে লাল টুকটুকে একটা বর দেখে তোকে বিয়ে দিতে হবে। না না বাবা মা, আসলে আমি এত তাড়াতাড়ি তোমাদের কাউকে ছেড়ে চলে যেতে চাই না। তার থেকে বাবা মা, তোমরা একটা কাজ করো, আমার জন্য একটা লাল টুকটুকে ঘর বানিয়ে দাও। মারে, তোকে আমি এখন কি করে লাল রঙের ঘর বানিয়ে দেবো বলতো? বাবা, তুমি একটা কাজ করো, বাজার থেকে লাল রং কিনে এনে দিদির ঘরটাকে রং করে দাও, তবেই তো লাল ঘর হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই তো একদম ঠিক কথা বলেছিস। আমি কালই আমার টুনি মায়ের সব ইচ্ছে পূরণ করে দেব। এরপর রাত হয়ে আসে আর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। প্রতিদিনের মতো রাজটোনা আবারও সেই হাঁড়ি পাতিলগুলো নিয়ে বাজারে চলে যায়। তার সাথে মুন্নিও যায়, কিন্তু আজও কেউ তার হাঁড়ি পাতিলগুলোকে কিনে নেয় না। তোমরা দয়া করে নাও না গো, নাও না আমাদের হাঁড়ি পাতিলগুলো। আমার দিদি যে মাংস খেতে চেয়েছে, তোমরা আমাদের থেকে হাঁড়ি পাতিলগুলো নিলে আমরা রং আর দিদির জন্য মাংস কিনে নিয়ে যেতে পারবো। ছোট মনির কথা শুনে কারো মনে বিন্দুমাত্র মায়া হয় না। কেউই তাদের কাছ থেকে আর হাঁড়ি পাতিলগুলোকে কিনে নেয় না। বাধ্য হয়ে রাজু মাংসের দোকানে যায় আর বাকিতে মাংস চায়। পাগল নাকি? ভাগ ভাগ এখান থেকে, আমার কাছে বাকিতে কোনো রকমের মাংস হবে না। দাও না দাদা, দয়া করে মাংস দাও না। দোকানদার কিছুতেই মাংস দেয় না। এই নাও, আমার সব হাঁড়িগুলো তোমাকে দিলাম, তবুও আমাকে একটু মাংস দাও না দাদা।
এতগুলো হাঁড়ি পাতিল যখন তুই আমাকে দিচ্ছিস, তবে এই নে, 1 পোয়া মাংস নে। রাজু মাংস পেয়ে ভারী খুশি হয় আর বাড়ির পথে যেতে থাকে। বাবা, রং নিলে না? আমার কাছে যে আর কোনো টাকা নেই রে মা। বাবা, তুমি চিন্তা কেন করছো? আমরা মাটির ঘরে মেহেদি পাতার রস দিয়ে তো সুন্দর একটা লাল টুকটুকে ঘর বানাতে পারি। তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি রে মা। চল তাহলে বাসায় চল। রাজু বাড়ি ফিরে মিনুর কাছে সে মাংসগুলো দেয় আর মুন্নি মেহেদি পাতা নিয়ে এসে তা দিয়ে খুব সুন্দর করে লাল টুকটুকে ঘর বানায়। দিদি, দিদি, দেখেছিস তো আমি তোর জন্য না লাল রং দিয়ে ঘর বানিয়েছি, আর মা তোর জন্য গরম গরম মাংস রান্না করছে। একটু পরে তুই গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাংস খাবি। মা, তুই চোখ কেন খুলছিস না বলতো? টুনিমা, টুনিমা, কথা বল মা, কথা বল। বাবা, ও বাবা, দিদির পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। সে কি, তার মানে আমার টুনিমা কিনা মারা গেছে? না না, এটা কিছুতেই হতে পারে না। দিদি রে, তুই এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারিস না দিদি। এবার তোর লাল করে কে থাকবে বল? আর আর গরম গরম মাংস দিয়ে ভাতি বা কে খাবে? ফিরে আয় মা টুনি, ফিরে আয়, ওঠ মা, ওঠ। আসলে টুনির কালো জ্বর হয়েছিল। দীর্ঘদিন পুষ্টিকর খাবার না খাওয়ায় তার এরকম জ্বর হয়েছে। না না রে, ওকে দিবি না, আমাকে দে, আমাকে দে। আমি পরবর্তীতে আবারও তোকে দিয়ে দেব। তুই আর আমি এক পক্ষ, বুঝেছিস? দে দে কনক, এখন আমাকে দে। কনক পারুলের কথা শুনে বলটি পারুলের দিকে ছুঁড়ে মারে, কিন্তু পারুল বলটা ধরতে পারে না আর বলটা একটা ঝোপের মাঝে গিয়ে পড়ে। এটা তুই কি করলি কে কনক? বলটা কিনা তুই ঝোপের মাঝে ফেলে দিলি? পারুল তো বলটা ধরতেই পারে না, তুই তো সেটা আগে থেকেই জানতি। তারপরেও বলটা ওকে কেন দিলি? হ্যাঁ, যা যা, এবার তুই গিয়ে বলটা নিয়ে আয়। আমি যাচ্ছি যাচ্ছি, এত রাগ করার কিচ্ছুটি হয়নি। আমি এক্ষুনি যাব আর বলটা নিয়ে চলে আসবো। কনক ঝোপের মাঝ থেকে বলটা নিয়ে আসে আর ওরা আবারও খেলতে থাকে। আজকে যে অনেক মজা হয়েছে। এই এই, চল চল, বাড়িতে ফিরে যাই। আজকে অনেক মজা করে খেলেছি। সন্ধে যে হয়ে আসছে, এখন আমাদের বাড়িতে চলে যেতে হবে। বেশি দেরি করলে আবার মা আমাদের বকবে। কাল না হয় আমরা আবারও খেলতে আসবো, কেমন? এরপর ওরা যে যার বাড়িতে চলে যায়। মাঠ থেকে কিছু দূরে গাছের আড়ালে একটা রাক্ষস লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে ফেলে। কনক আর টুকিরা বাড়িতে চলে যাওয়ার পর রাক্ষসটা একা একাই বলতে থাকে, এই বনে অনেক পাখি ছানা আছে। আমি আমার শক্তি অর্জন করার উপায় পেয়ে গেছি। রাক্ষসী পাখির কথা মতো আমি তাকে 10টা ছানা দেব, আর তার বিনিময়ে রাক্ষসী মাতা আমাকে শক্তি দান করবে। যাই যাই, তাড়াতাড়ি আমি পাহাড়ের গুহায় যাই আর সব ব্যবস্থা করি। এরপর রাক্ষস তার আস্থানায় যায় আর রাক্ষস ধ্যান করে তার সামনে একটা বড় লাল কাঁঠাল প্রকট করে। হা হা হা, পেরেছি, আমি লাল কাঁঠাল প্রকট করতে পেরেছি। এবার আমি বন থেকে এক গাধা পাখির ছানা আনবো আর এই লাল কাঁঠালের পেটে বন্দি করব। যখন 10টা পাখির ছানা হবে তখন আমি পুরো কাঁঠালটা রাক্ষসী মাতাকে দিয়ে আসবো, আর রাক্ষসী মাতা খুশি হয়ে আমাকে শক্তি দেবে। যাই যাই, আমি গিয়ে বরং পাখির ছানা ধরে নিয়ে আসি। এই বলে রাক্ষস গুহা থেকে বের হয়। অন্যদিকে কনক একটা ব্যাগ হাতে নিয়ে হাঁটতে থাকে। ও বাবা, মায়ের জ্বালায় আমি আর বাঁচি না। এই ভয় সন্ধ্যেবেলা একটা বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিল। এবার বাবা শহর থেকে আসলে একেবারে অনেকগুলো বাজার করে দিতে বলবো বাবাকে। রোজ রোজ এভাবে সন্ধ্যেবেলা বাজার করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। ঠিক তখনই রাক্ষস কনকের সামনে আসে আর কনক রাক্ষসকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। এই এই, কে কে তুমি? তুমি এভাবে আমার সামনে আসছো কেন? আর তোমার চেহারা এমন ভয়ঙ্কর কেন? রাস্তা ছাড়ো, ছাড়ো বলছি। আমার কিন্তু বাজারে যেতে খুব দেরি হচ্ছে। আমি হলাম রাক্ষস, আমি তোকে ধরার জন্য এসেছি, রাস্তা ছাড়ার জন্য তো আসিনি। কি বললে তুমি? তুমি রাক্ষস? আবার কিনা তুমি আমাকে ধরতে এসেছো? ওরে বাবা রে, মা, মা আমাকে বাঁচাও, আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাও মা। এই এই, আমার সামনে আসবে না, দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও। আমি ছাড়া যে আমার মায়ের আর কেউ নেই।
এসব কথা বলে কনক যেই না ছুটতে ধরে অমনি রাক্ষস তাকে ধরে ফেলে। এরপর রাক্ষস তাকে পাহাড়ের গুহায় নিয়ে আসে। এবার তোকে আমি এই লাল কাঁঠালের ভেতর বন্দি করব। রাক্ষসটা জাদু করে কনককে লাল কাঁঠালের পেটে বন্দি করে রাখে। রাত তো নেমে এসেছে, এখন বরং আমি ঘুমিয়ে পড়ি। কাল সকালে না হয় আবারও ছানা ধরতে বের হব। এরপর রাত গড়িয়ে সকাল হয়ে আসে। কণিকা তার মেয়েকে খুঁজে না পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। এমন সময় সেখানে টুনিও চলে আসে। কি হয়েছে কি কণিকা দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর কনককেই বা কেন দেখছি না বলো তো? এরপর কণিকা টুনিকে কনক হারানোর কথা খুলে বলে। দিদি তুমি শান্ত হও, কনক মনে হয় ওর দিদির বাড়িতে গেছে, তুমি দেখবে ও ঠিক ফিরে আসবে। এসব কথা বলে টুনি চলে যায়। অন্যদিকে রাক্ষস টুকির সামনে এসে দাঁড়ায়। টুকি তখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল। এই এই, কে কে তুমি এমন দানব ছুরি নিয়ে আমার সামনে? কেন দাঁড়িয়ে আছো তুমি? হ্যাঁ, পথ ছাড়ো বলছি। আমি বাড়িতে যাব, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। পথ ছাড়ো বলছি, রাক্ষস কোথাকার। তুই তো দেখছি খুব চালাক রে। আমার পরিচয় দেওয়ার আগেই কিনা তুই আমাকে চিনে ফেলেছিস। চল তবে তোকে তোর বন্ধুর কাছে নিয়ে যাবো। রাক্ষস জোর করে টুকিকে তার গুহায় ধরে নিয়ে আসে আর টুকিকেও লাল কাঁঠালে বন্দি করে রাখে। এভাবেই রাক্ষস একে একে বনের আরো বেশ কয়েকটি পাখির ছানাকে লাল কাঁঠালের পেটে বন্দি করে রাখে। ধীরে ধীরে পুরো বনে পাখির ছানা হারানোর খবর ছড়িয়ে পড়ে। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, কি হয়েছে নাকি বনে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা হারিয়ে গেল, আর তার সাথে সাথে বনের আরো কিছু পাখির ছানা। কেউ কি পরিকল্পনা করে এসব করছে নাকি? না না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আর চলবে না। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে যে দেখতেই হবে আসলে হচ্ছেটা কি। যাই, বনের প্রতিটা কোনায় কোনায় খোঁজ নিয়ে দেখি। এরপর টুনি বেরিয়ে পড়ে। টুনি চারপাশে তাকাতে থাকে। হঠাৎই টুনি সেই রাক্ষসটিকে দেখতে পায়। রাক্ষসটা তখন পারুলকে নিয়ে যাচ্ছিল। রাক্ষস? তার মানে এই রাক্ষসী কিনা বনের পাখির ছানাদের ধরে নিয়ে যাচ্ছে? আমাকে যে সবটা জানতেই হবে। এই রাক্ষস কোথায় থাকে আর ছানাদের নিয়ে গিয়ে কি করে? টুনি রাক্ষসের পিছু পিছু তার আস্তানায় যায়। রাক্ষস পারুলকে লাল কাঁঠালের ভেতর বন্দি করে রাখে আর হাসতে হাসতে বলে, হা হা হা, আর একটা পাখির ছানা হলেই 10টা পাখির ছানা পূর্ণ হবে। আর তারপরে আমি সবাইকে নিয়ে রাক্ষস মাতার কাছে যাব। ঠিক তখনই লাল কাঁঠালের ভেতর থেকে টুকি বলতে থাকে, শয়তান রাক্ষস, তুই আমাদের মুক্ত কর বলছি এখান থেকে। এখানে থাকতে যে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই দুষ্টু রাক্ষস, তুই কি আমাদের কথা শুনতে পাচ্ছিস না? বাবা মা, তোমরা আমাদের মুক্ত করো। এই চুপ কর বলছি। বেশি চেঁচামেচি করলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। এখন আমি ঘুমাবো, একদম চুপ করে থাকবি। রাক্ষসের ধমক শুনে সবাই চুপ হয়ে যায় আর রাক্ষস ঘুমিয়ে পড়ে। গুহার বাইরে থেকে টুনি সবকিছু দেখে বলতে থাকে, লাল কাঁঠালের পেটে কিনা পাখির ছানা, তার মানে ওরা সবাই বেঁচে আছে। রাক্ষস তো ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি এই কাঁঠালটাকে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে হবে। একমাত্র তান্ত্রিক বাবাই পারবে এদেরকে মুক্ত করতে। এরপর টুনি চুপি চুপি গুহার ভেতরে প্রবেশ করে আর কাঁঠালটা নিয়ে তান্ত্রিকের দিকে চলতে থাকে। টুনি তান্ত্রিকের সামনে এসে কাঁঠালটা রাখে। কি ব্যাপার, এখন তো কাঁঠালের সময় নয়, তাহলে তুই কাঁঠাল কোথায় পেলি? তাও আবার এমন অদ্ভুত লাল কাঁঠাল। আমি এই কাঁঠাল যে রাক্ষসের গুহা থেকে চুরি করে এনেছি তান্ত্রিক বাবা। এর পেটে যে পাখির ছানারা বন্দি আছে। পাখির ছানা বন্দি আছে মানে? তুই আমাকে কি বলতে চাইছিস? সবটা একটু খুলে বলতো। তান্ত্রিক বাবা, আপনি তো সবই শুনলেন। দয়া করে আমাদের সন্তানদের এই লাল কাঁঠালের ভিতর থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। আপনি যে আমাদের একমাত্র ভরসা। শান্ত হ বাছা, আমি এই লাল কাঁঠাল আর রাক্ষসকে ধ্বংস করার ব্যবস্থা করছি। আমাকে ঠান্ডা মাথায় ধ্যান করতে দে বাছা। এরপর তান্ত্রিক ধ্যানে বসে আর কিছুক্ষণ পর তান্ত্রিক একটা সোনার কাঠি প্রকট করে। আমি ধ্যান করে জানতে পেরেছি সোনার কাঠি দিয়ে এই কাঁঠালটাকে আঘাত করলে সব বাচ্চারা মুক্তি পাবে আর রাক্ষসও ধ্বংস হয়ে যাবে। তান্ত্রিক বাবা, তাহলে আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি সোনার কাঠি দিয়ে এই কাঁঠালটাকে আঘাত করুন।
তান্ত্রিক যেই না কাঁঠালটিকে আঘাত করতে ধরে অমনি সেখানে রাক্ষস চলে আসে। তোদের সাহস তো কম নয়, আমার শক্তি অর্জনের লাল কাঁঠাল তোরা চুরি করে এনেছিস, আবার কিনা আঘাত করতে চাইছিস। বাঁচতে চাইলে এই লাল কাঁঠালটা আমাকে ফেরত দে বলছি। তান্ত্রিক বাবা, রাক্ষস আমাদের কাছে আসার আগেই আপনি ওকে ধ্বংস করে দিন। তান্ত্রিক তাড়াতাড়ি করে সোনার কাঠি দিয়ে লাল কাঁঠালটাকে আঘাত করে, আর সাথে সাথে সব ছানারা বেরিয়ে আসে আর রাক্ষসও ধ্বংস হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনার জন্যই আজ এতগুলো প্রাণ বাঁচলো। মা, তুমি জানো আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আর ভয় নেই রে সোনারা, চলো আমি তোমাদের সবাইকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর টুনি সব ছানাদের তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয় আর সবাইকে রাক্ষসের কথা বলে। আর সব কথা শুনে সবাই টুনির অনেক প্রশংসা করতে থাকে। এরপর থেকে সবাই আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক বনে টোনা আর টুনি বসবাস করত। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। এই নিয়ে টোনাটুনির মনে ভীষণ কষ্ট ছিল। একদিন টোনা টুনিকে বলে, টুনি শুনছো, আমি বনের রাস্তার ধারে এক নতুন তান্ত্রিককে দেখে আসলাম। সেখানে তান্ত্রিক বসে আছে, চলো না গো, এবার আমরা ওই তান্ত্রিকের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা খুলে বলি। অনেক তো ডাক্তার কবিরাজকে দেখিয়েছি, এবার একটু তান্ত্রিকের কাছে যাই, নিশ্চয়ই উনি আমাদের কষ্টের কথা শুনে আমাদের উপর দয়া করবেন। চলো না টুনি, চলো না। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করবো গো, আমার যে শুধু একটা সন্তান চাই। চলো, আর দেরি না করে আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। উনি যদি আবার অন্য কোথাও চলে যায়, শুনেছি তান্ত্রিকরা সবসময় এক জায়গায় থাকে না। এ কথা বলে টোনা আর টুনি তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিকের কাছে গিয়ে টুনি কাঁদতে কাঁদতে বলে, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন বাবা। আপনি যদি আমাদের সাহায্য করেন, আমরা আপনার সারা জীবন গোলাম হয়ে থাকবো। কি হয়েছে তোদের মনে এত অশান্তি কেন, যার জন্য তোরা আমার গোলাম হয়েও থাকতে চাস? আমি কাউকে গোলাম বানানোর জন্য উপকার করি না, বুঝেছিস? আমি সবার ভালো চাই, তাই সবাইকে উপকার করি আমি। তান্ত্রিকের এমন কথা শুনে টোনাটুনি ভীষণ খুশি হয় আর তাদের সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, আমি আমার এই পাত্র থেকে মন্ত্র পড়ে সেই জল তোর পেটে ছিটিয়ে দেব, আর সাথে সাথে তোর পেটে ডিম ধারণের জন্য ক্ষমতা তৈরি হবে। তবে একটা কথা, আমি যেহেতু ক্ষমতা বলে তোর পেটে ডিম ধারণের ক্ষমতা দিয়ে দেব, সেহেতু তোর গর্ভে দুটো ডিম থাকবে, একটা ডিম লাল আর একটা ডিম নীল। লাল ডিম থেকে একটা লাল মেয়েছানা বের হবে, আর নীল ডিম থেকে একটি নীল মেয়েছানা বের হবে। আর লাল মেয়েছানার এক অলৌকিক শক্তি থাকবে, সে আগুন বের করতে পারবে নিজ ইচ্ছাতে, আর নীল মেয়ে হাত দিয়ে পানি বের করতে পারবে। তবে সাবধান, তোদের মেয়ের ক্ষমতাগুলো ভালো কাজে লাগাতে বলবি, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। যা, এখন তোরা বাড়িতে চলে যা। তান্ত্রিকের কথা শুনে টোনা আর টুনি খুশি মনে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি অনুভব করে যে তার পেটে ডিম এসেছে আর সে গর্ভবতী হয়েছে। এরপর থেকে টুনি নিজের যত্ন নিতে শুরু করে। এরপর টুনির ডিম দেওয়ার সময় চলে আসে। টোনা, তাড়াতাড়ি আমার কাছে এসো টোনা, আমার বুঝি ডিম দেওয়ার সময় চলে এসেছে। আমার পেটে প্রচন্ড ব্যথা করছে টোনা, আমি আর সহ্য করতে পারছি না। হে উপরওয়ালা, আমার এত কেন কষ্ট হচ্ছে? টুনির চিৎকার শুনে টোনা দৌড়ে চলে আসে। আর কিছুক্ষণ পর টুনি দুটো ডিম দেয়, একটি লাল ডিম আর একটি নীল ডিম। তা দেখে টোনা ভীষণ খুশি হয় আর বলে, টুনি দেখো, তান্ত্রিক বাবার কথা মতো তুমি সত্যি একটি লাল আর একটি নীল ডিম জন্ম দিয়েছো। টুনি, এখন তুমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এই দুটি ডিমে তা দাও, আমাদের ছানারা যেন সুস্থ সবল ভাবে ডিম থেকে বেরিয়ে আসে। টোনার কথা শুনে টুনি ডিম দুটোতে তা দিতে থাকে। এরপর তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ছানা আর লাল ছানা বেরিয়ে আসে। তা দেখে টুনি ভীষণ খুশি হয় আর বলে, হে উপরওয়ালা, এতদিন পর তুমি আমার ডাক শুনেছো, আমার কোল আলো করে দুটো মেয়ে এসেছে। আমি আজকে অনেক খুশি। আমার লাল মেয়ের নাম টিং টিং আর নীল মেয়ের নাম টুনটুন। এ কথা বলে টুনি তাদের মেয়েকে কোলে তুলে নেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনির মেয়েরা দিন দিন বড় হতে থাকে। তারপর একদিন টুনি তার মেয়েদের ডেকে বলে,
শোন আমার কলিজার মেয়েরা, তোদের দুজনকে আমি একটা বিশেষ কথা বলার জন্য ডেকেছি। খুব মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। তোদের দুজনের শরীরের রং লাল আর নীল। এটা হওয়ার কারণ হলো তোরা দুজন দুই অলৌকিক ক্ষমতার অধিকারী। এসব বলে টুনি তার মেয়েদেরকে তান্ত্রিকের বলা সব ঘটনা খুলে বলে। সব শুনে লাল মেয়ে টিংটিং বলে, এসব তুমি কি বলছো মা? আমাদের দুবনের এত ক্ষমতা, কি মজা কি মজা। এত খুশি হওয়ার কিছু নেই টিংটিং। মনে রাখবি তোদের এই ক্ষমতা শুধু অন্যের ভালো কাজে লাগাবি, কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবি না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। তারপর নীল মেয়ে টিংটিং লাল মেয়ে টুনটুনকে বলে, দেখেছিস বোন, দেখেছিস মা কি বললো? আরো যেন কোনো ক্ষতি না হয়। তুই যে দুষ্টু মেয়ে, বলা তো যায় না, কখন আবার কার ক্ষতি করে বসিস। চুপ কর তো, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তাই করবো। আজ থেকে আমার সাথে কেউ ঝগড়া করতে পারবে না। যে আমার সাথে ঝগড়া করতে আসবে আমি তাকেই আগুন দিয়ে পুড়িয়ে মারবো। ওইসব কথা এখন বাদ দে তো, চল বাইরে খেলতে যাই। এ কথা বলে টুনটুন আর টিংটিং বাইরে খেলতে যায়। তারা দুজন বাইরে এসে দেখে কুহু বড় একটা গাছের নিচে আপন মনে তার পুতুল নিয়ে খেলছে। তা দেখে টুনটুন বলে, কুহু একা একা খেলছিস কেন? আয় আমরা একসাথে খেলি, খুব মজা হবে। না না, মা আমাকে একাই খেলতে বলেছে, আমি তোদের সাথে খেলবো না। যা, তোরা এখান থেকে চলে যা বলছে, আমাকে একাই খেলতে দে। তুমি কি বিরক্ত করিস না তো? আমার পুতুল দিয়ে আমাকে একাই খেলতে দে। কি, তুই আমাদের তাড়িয়ে দিচ্ছিস? তুই জানিস আমাদের কত ক্ষমতা? দাঁড়া, তোর একা একা খেলা আমি বের করে দিচ্ছি। এরপর টিংটিং তার জাদু বলে কুহুর হাতে থাকা পুতুলটিতে আগুন ধরিয়ে দেয়, আর কুহু পুতুলটা ফেলে দিয়ে কাঁদতে থাকে। আর এ দেখে টুনটুন বলে, এ কি, এটা তুই কি করলি বোন? তুই কুহুর পুতুলে আগুন লাগিয়ে দিলি। কাজটা তুই একদম ঠিক করলি না বোন, মা শুনলে কিন্তু তোকে অনেক বকবে। এ কথা বলে টুনটুন তার ক্ষমতা বলে কুহুর পুতুলের আগুন নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে কুহুর পুতুল পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। আর কুহু কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে টিংটিং আর টুনটুনের নামে কাকলি কাককে বিচার দেয়। সব শুনে কাকলি কাকও ভীষণ রেগে যায়। কি, আমার মেয়ের পুতুল পুড়িয়ে দিয়েছে? এত বড় সাহস! চল তো দেখি, আজকেই টুনিকে গিয়ে ওর গুণধারী মেয়েদের নামে নালিশ দিয়ে আসবো। চল কুহু, টুনির বাড়িতে যাই। এ কথা বলে কাকলি তার মেয়ে কুহুকে নিয়ে টুনির বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে। এই টুনি, টুনি, কোথায় তোর গুণধারী মেয়ে? কোন সাহসে আমার মেয়ের পুতুল পুড়িয়ে দেয় শুনি? সাহস থাকলে বেরিয়ে এসো। মেয়েদের নিয়ে কোথায় লুকিয়ে বসে আছো শুনি? কাকলির এমন চিৎকার শুনে টুনি বাইরে বেরিয়ে আসে, আর টুনির পিছু পিছু তার দুই মেয়ে টিংটিং আর টুনটুনও আসে। টুনিকে দেখে কাকলি কাক বলে, টুনি, তোর মেয়েকে কি তুই এই শিক্ষা দিয়েছিস অন্যের জিনিস জোর করে কেড়ে নিতে? হ্যাঁ, তোর মেয়েকে জিজ্ঞেস কর, কেন কেন তোর মেয়ে আমার মেয়ের পুতুলে আগুন ধরিয়ে দিয়েছে। এ কথা শুনে টুনি কিছু বলার আগেই টিংটিং বলে ওঠে, যা করেছি বেশ করেছি, আমাকে খেলতে নেননি কেন? হ্যাঁ, আবার আমার কাছে বেচার নিয়ে এসেছেন। কারণ দেখুন আমি আপনাদের কি করি। এ কথা বলে টিংটিং আবারও তার অলৌকিক ক্ষমতা বলে কাকলি কাকের লেজে আগুন ধরিয়ে দেয়, আর কাকলি যন্ত্রণায় বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই টিংটিং আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। এরপর টুনটুন তার ক্ষমতা বলে কাকলির লেজে আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়। এরপর টুনি টিংটিং এর এই ব্যবহার দেখে ভীষণ রেগে যায় আর টিংটিংকে মারতে থাকে। আর টিংটিংকে মারতে মারতে বলে, তোর এতটা অধপতন হয়েছে রে টিংটিং, আমি ভেবেছিলাম আমার মেয়ে গর্বের কারণ হবে, এখন তো দেখছি বনের পাখিরা তোর নামে বিচার নিয়ে আসে। কোন কুলক্ষে যে তোকে আমি জন্ম দিয়েছি তা উপরওয়ালা ভালো জানেন। যা, তোর আজ থেকে বাড়ি থেকে বের হওয়াই বন্ধ। এ কথা বলে টুনি টিংটিংকে ঘরে বন্দি করে রাখে। সেই ঘরে একটা আয়না ছিল। টিংটিং কাঁদতে কাঁদতে সেই আয়নার সামনে গিয়ে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ আদর করে না, তাই আমি এখনই ঘরে সবকিছু জ্বালিয়ে দেব। এ কথা বলে টিংটিং তার অলৌকিক ক্ষমতা বলে আয়নাতে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুন প্রতিফলিত হয়ে টিংটিং এর শরীরে এসে লাগে, আর টিংটিং এর শরীরেও আগুন লেগে যায়। টিংটিং যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আগুন লেগেছে, কে কোথায় আছো? মা, আমাকে বাঁচাও। টিংটিং এর চিৎকার শুনে টুনি আর টুনটুন দৌড়ে ঘরের মধ্যে আসে। টিংটিং এর গায়ে আগুন লাগা দেখে টুনটুন তার ক্ষমতা বলে টিংটিং এর গায়ের আগুন নিভিয়ে দেয়। তারপর টিংটিং এই বিপদ থেকে মুক্তি পায় আর নিজের ভুল বুঝতে পারে। আমি আর কখনো এমনটা করব না, সবসময় নিজের রাগ কন্ট্রোল করব। আমি নিজের ক্ষমতা বলে নিজেই বিপদে পড়ে দেখেছি, আমার অযথা রাগ করলে অনেক ক্ষতি হতে পারে।
এই তো আমার মেয়ে সবটা বুঝতে পেরেছে। আমার এই লাল নীল কন্যারা শুধুমাত্র সবার উপকার করবে, কারো কোনো ক্ষতি করবে না। এ কথা বলে টুনি তার দুই কন্যাকে জড়িয়ে ধরে। এরপর থেকে টোনা আর টুনি তাদের লাল কন্যা ও নীল কন্যাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের কখনোই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়, কারণ আমাদের ক্ষমতার অপব্যবহার করার ফলে আমরা নিজেরাই বিপদে পড়ি। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।